সিলেবাসটা জানো কিনা রুবনা? একটু কথা বলো, তোমার কি কি প্যাথোলজির কোন কোন ব্রাঞ্চগুলো তোমার এই ইয়েতে আছে, প্রফে আছে বলো তো? নাম্বার 1 রুবনা, ও ডিলেটই হয়ে গেছে। রোল 3 বলো জান্নাতুল। জান্নাতুল, হ্যাঁ আমি তো 2 থেকে 5 কে কিন্তু আনমিউট থাকতে বলছি। জান্নাতুল বলো। ম্যাম কার্ডিওভাস্কুলার সিস্টেম, হেমাটোলজি, তারপর হেমাটোলজির আগে হিমোডাইনামিক সিস্টেম। হেমোডাইনামিক তো না, পুরাটার কথা বলো। পুরা হেমোডাইনামিক যেখানে পড়েছো সেটা কি? সেই প্যাথোলজিটার নাম কি ছিল? তোমরা তো মনে হয় কার্ড ফাইনালও দিয়ে দিছো সেটাতে। সেলুলার ইনফ্লামেশন এন্ড টিস্যু রিপেয়ার ছিল। হ্যাঁ, সেগুলো কোন কোন প্যাথোলজির আন্ডারে? যে ইনফ্লামেশন, সেল ইনজুরি, হেমোডাইনামিক্স, এগুলো কোন প্যাথোলজির আন্ডারে ছিল? জেনারেল প্যাথোলজি। জেনারেল প্যাথোলজি। তাহলে সেগুলো ছিল হচ্ছে জেনারেল প্যাথোলজি। তাহলে আমাদের একটা পোরশন ছিল জেনারেল প্যাথোলজি। তোমাদের কি জেনারেল প্যাথোলজির কার্ড ফাইনাল হয়েছে না জান্নাতুল? জি ম্যাম। হ্যাঁ, তাহলে বলতে না পারার তো কারণ নাই। তাহলে জেনারেল প্যাথোলজি, জেনারেল প্যাথোলজি এক। তারপরে হচ্ছে সে তার আন্ডারে অনেকগুলো চ্যাপ্টার আছে। তারপরে এর পরের টপিকটা ছিল হেমাটোলজি। হেমাটোলজি। তারপরে কি আছে জানো? তোমরা তো আইটেম কার্ড পাওনি এখনো। জান্নাতুল, আইটেম কার্ড আছে তোমাদের কাছে? জি ম্যাম আছে। নাই আছে। কেন নাই ইনসান? তোমাদের সিনিয়র ভাইদের কাছ থেকে আইটেম কার্ড নেই তো? আমাদের ছবিগুলো আছে জাস্ট। বুঝি না। ছবি আছে, ছবি। আমরা তো সরাসরি আইটেম কার্ড গুলো পাই নাই এর আগের বারের মতো। আইটেম কার্ড ওইরকম পাও না, কিন্তু আইটেম কার্ডের টপিক কি কি সেটা তো জানো। সিনিয়রদের কাছ থেকে হলে ফটোকপি করে তো নিতে হবে। ম্যাম এখন তো যে তা আমাদের নাহলে তুমি কিভাবে আইটেম দিচ্ছ? হ্যাঁ, তোমরা এতদিন আইটেম জেনারেল প্যাথোলজি কিভাবে পড়েছো? ছবি তোলা আছে? আচ্ছা, যা হবে ছবি থাকলে ছবিতে তো সে তাহলে জেনারেল প্যাথোলজি ওখানের আইটেম কার্ডের দিকে যদি দেখো, তাহলে কিন্তু এর পরে কি আছে? ক্লিনিক্যাল প্যাথোলজি। হেমাটোলজি শেষ হওয়ার পরে কি ক্লিনিক্যাল প্যাথোলজি আছে। হেমাটোলজি শেষ হওয়ার পর ক্লিনিক্যাল প্যাথোলজি। আমরা কিন্তু যখন ক্লিনিক্যাল প্যাথোলজি পড়াই, তখন কিন্তু আমরা সিস্টেমিক প্যাথোলজির কিছুটা অংশ পড়াই। তো যেটা আমি কিন্তু প্রায় যা সিস্টেমিক লাগে বেসিক্যালি সেটুকু কিন্তু আমাদের গত ব্যাচের তাদের সবাইকে পড়ানো হয়েছিল। চিরো মেডিকেল কিন্তু এটা না পড়াতে তারা কিন্তু এবার অনেক কিছুতে ভুগছে। তারা একটা হচ্ছে তারা রিটেনে তাদের প্রায় 5-6টা কোয়েশ্চেন তাদের কমন পড়ে নাই, কারণ আগে থেকে যে কোয়েশ্চেনগুলো ছিল সেখানে ছিল। এবং সিস্টেমিক প্যাথোলজির কিন্তু কিছু বেসিক অংশ কিন্তু তোমাদের লাগবে, কারণ তুমি না পড়ে গেলে তুমি ডেন্টিস্ট, এখন তো তোমার কাছে কি পেপটিক আলসারের ডিজিজের রোগী আসবে না? তোমার যখন দাঁত ফেলবা তুমি কি পেপটিক আলসার ডিজিজের ট্রিটমেন্ট তোমাকে দিতে হবে না? হবে। তুমি কি ডায়াবেটিসের যখন ট্রিটমেন্ট দিবা, তাহলে ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিতে হবে। তখন তোমার কিন্তু একটু রেনাল সিস্টেম তার সমস্যা আছে কিনা এটাও কিন্তু তোমার মাথায় একটু থাকতে হবে। তুমি যদি এইটুকু না জানো তাহলে তুমি রিলেট করতে পারবে না। আর ডেন্টিস্ট্রি মানে হচ্ছে যে হেড নেকের অংশটুকু, যে হেড নেকের যে ডিজিজগুলো, বিশেষ করে লিফ নোড, তারপরে কার্ডিয়াক ডিজিজগুলো, কমন ডিজিজগুলো না জানলে তাহলে কিন্তু তুমি আলটিমেটলি ডাক্তারি করতে পারবে না। তো তোমাকে আমি অর্ধেক ভেঙে দিয়ে ডাক্তারি পাস না হয় করাই দিলাম, পাস করে গেলা, কিন্তু তোমার তো ভেঙে গেল অর্ধেক, তুমি তো এগুলো ধরতে ভয় পাবা। তাহলে সেই জন্য আমরা কিন্তু সিস্টেমিক প্যাথোলজিটাকে রেখেছি, আমরা কিন্তু সিস্টেমিক প্যাথোলজি পড়াবো। এবং রিটেনে কিন্তু সিস্টেমিক প্যাথোলজির কোয়েশ্চেন এবারও ছিল, এবং ওখানেও ভাইভাতে যদিও ধরা হয় নাই, ওরা এসে খুব প্রটেস্ট করছে যে না, কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচুর সিস্টেমিক প্যাথোলজির কোয়েশ্চেন করা হয়েছে। আমরা প্রটেস্ট করার বেসরকারি মেডিকেল হিসেবে যতটুকু হয় আর কি, যে স্যারেরা দেখা গেল যখন, কিন্তু ওরা ওখানে গিয়ে ওদের স্টুডেন্টরা দেখা গেল যে তারা সিস্টেমিক কি বলবো, তারা আসলে জেনারেল প্যাথোলজি বলো, হিমাটোলজি বলো, সব কিছুতেই ওরা আমাদের চেয়ে অনেক দুর্বল ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টরা সিস্টেমিক প্যাথোলজি গিয়েও মোটামুটি ভালো পেরেছে। আচ্ছা, যেখানে সমস্যা নিশ্চয় শুনছো যে স্যারের কোয়েশ্চেন অনেক কঠিন ছিল,
এই ছিল এই টাইপের কিছু কথা শুনেছো কিনা বলো, তোমরা তোমাদের সবকিছু শেয়ার করো, তাহলে আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারবো কোথায় সমস্যা। 3, জি 4, 5 তোমরা কিছু শুনেছো কিনা বলো, ওই পরীক্ষা সংক্রান্ত কিছু শুনলে থাকলে আমাকে সেগুলো বলো। পরীক্ষা ম্যাম, কিন্তু ভয় কিছু পাওয়ার শুনি কোনো নাই। ব্যাপার নাই। 3, 4, 5 কথা বলো। ম্যাম তেমন কিছু শুনি নাই। 4, 5 হ্যাঁ 4 বলো। আশিকুর তাড়াতাড়ি কথা বলো। না তুমি কি ম্যাম তোমার শুনি নাই। রিলেটেড কোনো কিছু জানছো বা জিজ্ঞেস করেছিলে? না ম্যাম কারো কাছে জিজ্ঞেস কিছু করা জিজ্ঞেস হয়নি। করো। এরকম এরকম কেমনে হয়? এরকমও হয় থার্ড ডেতে গিয়ে দেখা যায় ফার্স্ট ডে এর কোয়েশ্চেন গুলো পারে না, তাহলে থার্ড ডেতে কিন্তু সব কোয়েশ্চেন রিপিট হয়, একদম একই ফার্স্ট সেকেন্ড ডেতে কোয়েশ্চেন রিপিট হয়। যখন রিপিট কোয়েশ্চেন গুলো পারে না তখনই কিন্তু কি হয়, টিচাররা কিন্তু একটু অ্যানয়েড হয়ে যায়, কারণ কোয়েশ্চেন তো রিপিট। কারণ তোমাদের এই যে এরকম একটু জানতে চাও না যে কোয়েশ্চেন কি ছিল। ফার্স্ট ডে কিন্তু আমাদের পার্সেন্টেজ ভালো পাস করে, তো আমরা আশা করি যে সেকেন্ড থার্ড ডেতে আরো ভালো পাস করবে, এবং ভালো স্টুডেন্ট গুলো কিন্তু এই সময়ই ছিল, কিন্তু বসে থাকে নিজের মতো করে পড়তে থাকে। সে একটু চোখ কান খোলা রেখে কিন্তু কোয়েশ্চেন গুলো ধরতে হয় যে কিভাবে হচ্ছে, সেভাবে পড়তে হয়। হ্যাঁ, তোমরা এজ এ হোল কেউ যদি কথা বলতে চাও তোমাদের বলো, তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে প্রফটা হয়ে গেছে সেই প্রফের স্যারের কোয়েশ্চেন সেই ব্যাপারে কোনো কথা থাকলে ইনসান, হ্যাঁ তোমরা যদি কেউ চাও তাহলে আমাকে এই ব্যাপারগুলোতে শেয়ার করো, কারণ এখন মনে থাকতে থাকতে আমাদের কথাগুলো তোমাদেরও মনে থাকবে, আমারও মনে আছে, তাহলে আমরা কথা বলে নিতে পারবো, তোমাদের জন্য এটাতে ইজি হবে। ম্যাম আসলে কোয়েশ্চেন গুলো ওভাবে ইনসান দেখিনি, আমাদেরকে ছবি দিছিল, কোয়েশ্চেন গুলো ওভাবে দেখিনি, কারণ আমাদেরকে ফুল পড়ানো হয়নি, তো আমরা ওরা যা বলছে আর কি, মানে ওদেরকে বেশি পেঁচাইছে এরকম হ্যাঁ বলছে। আচ্ছা, বেশি পেঁচাইছে এরকম বলছে, তারপর ম্যাম স্যার ডিরেক্টলি এটা আচ্ছা বলছে হচ্ছে কি স্যার ডিরেক্টলি টপিক ওয়াইজ কোয়েশ্চেন করে নাই, মানে জাম্প করছে একটা থেকে একটা টপিকে, হ্যাঁ তো ওই জন্য ভেরি গুড, মানে হ্যাঁ বুঝতে কষ্ট হচ্ছিল ওদের, মানে টাইম বুঝতে লাগছিল কষ্ট রেসপন্স হয়েছে, করতে। টাইম লাগছিল, হ্যাঁ এটাই হচ্ছে মেন কথা, যে টপ যে কোয়েশ্চেন ধরে এরকম করে যাওয়া হয়নি। তাহলে মানে কোয়েশ্চেনটা কিরকম ছিল, একটু সিনারিও বেসড, হয়তো ধরো একটা আবহাওয়া তৈরি করলো তারপরে বললো যে একটু সিনারিও বেস, তাহলে আমরা যখন পড়বো একেবারে যে যেরকম কোয়েশ্চেন আছে সেরকমই আনসার হবে সেরকম না, যেমন একটু সিনারিও বেসড হবে। যেমন আমি এখানে ধরলাম যে হেমাটোলজি আমি যদি বলি, যেমন এনিমিয়ার ক্ষেত্রে যেমন ধরো একটু সিনারিও বেস যদি বলা হয় যে আমি বলি একটা একজন ফিমেল ইয়াং ফিমেল যদি সে ম্যানোরেজিয়ার হিস্ট্রি নিয়ে আসে বা ব্লাড লসের একটা হিস্ট্রি নিয়ে আসে, যে তাহলে তার সাধারণত কোন এনিমিয়া হতে পারে। তারপরে ধরো আমরা কোন, যেমন ফিমেল আয়রন ডেফিসিয়েন্সি। যদি 18 to 20 ইয়ার্স একটা গার্ল যদি হয়, তাহলে যদি সে তার ম্যানোরেজিয়ার হিস্ট্রি দিচ্ছে তার, এবং দেখা যাচ্ছে যে একটা লো সোশিও ইকোনমিক কন্ডিশন যেখানে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকতে পারে, তাহলে এখানে তার কোন এনিমিয়া তুই প্রথমে চিন্তা করবো। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া 1 নাম্বার। আর আবার ব্লাড লসের বলেছি, হেমোরাজিক অ্যানিমিয়া। তাহলে তাহলে এখন যদি আমি তোমাকে কোয়েশ্চেন করছি এই আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াটা মরফোলজিক্যালি কোন টাইপ অফ এনিমিয়া? মাইক্রোসাইটিক মাইক্রোসাইটিক। এই মানে এই সিনারিও গুলো, এই একটা কোশ্চেন থেকে একটা এমন খুব কঠিন কিছু, হ্যাঁ স্যার কোনো কোনো জায়গায় কঠিন করেছে, একদম করেনি 100% বলবো না, কিন্তু তোমার পাস করার জন্য যেটুকু লাগে সেটুকু কিন্তু সহজ ছিল। এইভাবে তোমাদের দেখা যায় তোমরা অনেক বেশি পড়া মুখস্থ করে আসো, ওই সময় পড়তে থাকো, আর চিন্তা করার ইয়েটা তোমাদের থাকে না, চিন্তা করার যে ক্ষমতাটা সেটা থাকে না। তো পরীক্ষার সময় আসলে চিন্তা করা যায় না, এই জন্য এই চিন্তাগুলো তোমাকে এখনই করে রাখতে হবে।
এর হেমাটোলজির চিন্তা, জেনারেল প্যাথোলজিতে এই যে কোয়েশ্চেনগুলো যদি আমাকে অন্যভাবে করে তাহলে আমি কিভাবে এই আনসারে যাব? এই যে কিছু রিলেটেড চিন্তাগুলো থাকে সেগুলো কিন্তু তোমাকে এখনই করে রাখতে হবে। নিজেরা আলোচনা করে এখান থেকে কোয়েশ্চেনগুলো এভাবে হতে পারে, তারপর কোয়েশ্চেনের প্যাটার্ন যেগুলো কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়েছে সেগুলো একটু দেখে তোমরা এখনই চিন্তা করে রাখবা। তাহলে দেখা যাবে ওই সময়ে বসে বসে তোমাকে চিন্তা করতে হবে না। যেমন আসো, আমি যেমন এই যে কোয়েশ্চেনগুলো সচরাচর করেছি সেগুলাতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে একটা রোগী আসলো, তুমি তাকে কি কি ইনভেস্ট করতে দিবে? বলো, কেউ আনসার করো। একটা RBC আয়রন indices- ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে আসলো ওই RBC রোগীটাকে indices করতে দিব। তুমি সাসপেক্ট করছো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে, তাকে কি কি ইনভেস্টিগেশন করতে দিবে? ম্যাম RBC indices করতে বলো। দিব আর সেরাম আয়রন লেভেল গুলো টেস্ট করতে দিব। আচ্ছা, ও সেভাবে বলে ফেলো। আরেকজন আনসার করো। তোমাদের তো CVS ক্যাটাগরাইজ করে দিলে তোমরা আনসারই করছো না, সময় নিয়ে ফেলছো। আমি সেজন্য ওপেন করে দিলাম যে তাড়াতাড়ি আনসার করো। আমি ওর একটা কথাটা শুনলাম, এর কথাটা আমি অতটা স্যাটিসফাইড না, আরো আনসার করো, আরো ভালো আনসার চাই, আসল আনসারটা আয়রন চাই। প্রোফাইল করতে দিব। সরাসরি সিরাম আয়রন প্রোফাইল দিয়ে দিবে। CVS CBC করতে দিব। এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তুমি ক্লিনিক্যালি দেখে তাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সাসপেক্ট করছো। একটা লো সোশিওইকোনমিক কন্ডিশন ছিল, মেনোরেজিয়ার একটা হিস্ট্রি দিয়েছে, তারপরে হচ্ছে তার দেখা গেল যে একটু ব্রিটেল নেইলগুলা কি ব্রিটেল, মানে ভাঙা ভাঙা কতগুলো নেইল এই টাইপের থাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে। সেগুলো দেখে তুমি সাসপেক্ট করলা, তোমাকে আগে কনফার্ম হতে হবে না এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে তুমি কিভাবে করবা? সিবিসি করব প্রথমে Period. তাহলে প্রথম টেস্টার নাম আসতে হবে সিবিসি। তাহলে তোমাকে এই কোন কোন টেস্টগুলা তুমি করতে দিবা? আসলে যাই বলি, আমরা গত বছর কিন্তু ওদেরকে আমি 2টা বছর, ওরা কিন্তু 1 বছর না, ওরা কিন্তু 2 বছর টাইম পেয়েছে এবং এত ক্লাস তারা পেয়েছে, কিন্তু ওই গড়বাদাই খালি পড়া, এই গড়বাদা পড়ছে, গড়বাদা মুখস্থ করা। তো এটাকে যে অ্যাপ্লিকেশন করে, কারণ আমি তো আমার যখন রুগী আমি হ্যান্ডলিং করব, আমার তো এইভাবে বইয়ের মতো করে তো থাকবে না। আমাকে কিন্তু রুগী হ্যান্ডলিং করতে হবে যে প্রসেসে আমার কোয়েশ্চেন এই স্যারের কাছে কোয়েশ্চেনগুলো ছিল সেইভাবে। আমি কি বোঝাতে পেরেছি? জি ম্যাম। তুমি রোগী হ্যান্ডলিং করবা যে প্রসেসে, কারণ তুমি এই পড়াটা পড়ছো কেন? পরীক্ষা পাশের জন্য তো না, তোমার এটা তো রোগীর সাথে তোমাকে মিলাতে হবে। তাহলে তুমি তোমার নিজের মধ্যে তোমার সেই ক্রিয়েটিভিটিটা তৈরি করতে হবে, সেই যোগ্যতাটা তৈরি করে নিতে হবে যে আমি আমার এই রোগীটা আসলো। প্যাথোলজি মানে কি, আমরা কিন্তু এখন অলরেডি সাফারিংস প্যাথোলজি যে ডিজিজ তার হয়ে গেল, সেই রোগীগুলোকে কিন্তু আমরা হ্যান্ডলিং করছি এখন। তাহলে ওই রোগীটা আসলে আমি কিভাবে হ্যান্ডলিং করব, সেই রকম করে তোমাকে পড়াটা পড়তে হবে। যেমন এই কোয়েশ্চেনটাতে সবাই যে প্রথমে যেভাবে আনসার আসলো, একটু হেফাজতলি, তো হেফাজতলি আসলে লাইন দিতে একটু হলো ঝাঁকি দিল বা একটু বকাঝকা করলো, এটাতে আরো ঘাবড়ে যায় আমাদের স্টুডেন্টরা। তাহলে মনে রাখবে, যখনই ল্যাব ইনভেস্টিগেশন বলতে হবে, যেখানেই ল্যাব ইনভেস্টিগেশন গুলো বলবা, হেমাটোলজিতে ইউজুয়ালি ল্যাব ইনভেস্টিগেশন, তোমাকে কিন্তু ল্যাবে যেভাবে টেস্টগুলোর নাম ডাক্তাররা ক্লিনিশিয়ানরা লিখে থাকে, আমরা, কারণ তুমি তো এখন শিখতেছো এটা, এইভাবে আমি লিখবো, সেইভাবে তোমাকে বলতে হবে। ফাইন্ডিংসটাও সেরকম টু দা পয়েন্টে ফাইন্ডিংসটা বলতে হবে। তাহলে প্রথম টেস্টটা হলো সিবিসি। এখন তুমি কি আশা করো যে একটা সিবিসি যখন দিবা তুমি রোগীকে, ঠিক আছে, কি 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 প্যারামিটার তোমার দেয়া থাকবে সিবিসিতে? হিমোগ্লোবিন থাকবে, তারপর রেড সেল ইন্ডিসিস গুলো থাকবে, হিমোগ্লোবিন লেভেল, রেড সেল ইন্ডিসিস থাকবে, তারপরে পিসিবি থাকবে, RBC count, WBC count, platelet count। তাহলে ভেরি গুড। তাহলে 3টা কাউন্ট পেয়ে যাব আমরা, আরবিসি কাউন্ট, ডব্লিউবিসি কাউন্ট, প্লেটলেট কাউন্ট থাকবে, হিমোগ্লোবিন পার্সেন্টেজ থাকবে বললো না। তারপরে আরেকটা চলে আসলো আরবিসি ইন্ডিসেস গুলা থাকবে। এখানের কোন কোন জিনিস দেখে তোমাকে এটা ক্লু দিবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া? এখনো ক্লু দিবে, কিন্তু এখানে অন্যান্য অ্যানিমিয়া হতে পারে। শুধু এক সিবিসি রিপোর্ট দেখে তুমি কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিছুটা সাসপেক্ট করতে পারবা। এখন বলো, আমি হিমোগ্লোবিনটা কম দেব, হিমোগ্লোবিনটাও কম থাকবে,
প্যাক্সেল ভলিউমটাও কম থাকবে ম্যাম, আরবিসি কাউন্টটাও কম থাকবে। আর রেড সেল আমি বলছি প্রথমে আসো হিমোগ্লোবিন পার্সেন্টেজ কি হবে? কম থাকবে। কমে যাবে। কে কথা বলছিল? আমার কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে তার রোল নাম্বারটা বলে কথা বলবা, তাহলে আমার পার্সেন্টেজ দিতে সহজ হবে। রোল নাম্বারটা বলে কথা বলবা। 32 ম্যাম। আনমিউট হয়ে বলো 32। হ্যাঁ বলো, মাইশা বলো। ম্যাম হিমোগ্লোবিন শুধু মাইশার ইনস্ট্যান্ট আনসার করলে হবে না, আমাদের সবাইকে কথা বলতে হবে। ভাইবা পরীক্ষাটা হচ্ছে সবচেয়ে সমস্যা যে তোমরা কথা বলতে পারো না। সব জানে ওখানে ওই জায়গায় বসে আর কথা বলতে পারে না। এই ব্যারিয়ার গুলো এগুলো তোমাদেরকে ক্রস করে আসতে হবে। তুমি পারলে তো কোনো লাভ নেই তুমি যদি ওই সময় টিচারকে বলতে না পারো। হ্যাঁ বলো মাইশা বলো। প্রথমে বললে হিমোগ্লোবিন পার্সেন্টেজ। কেন প্রথমে হিমোগ্লোবিন পার্সেন্টেজ বলছি? আমি আরবিসি কাউন্ট কিন্তু বলছি না প্রথমে হিমোগ্লোবিন, কারণ আমি তাকে অ্যানিমিয়াই বলছি। কিন্তু অ্যানিমিয়া আমি যদি একটা টেস্ট করি, কোন টেস্ট হবে? হিমোগ্লোবিন পার্সেন্টেজ। দেখি তো আমি বুঝবো অ্যানিমিয়া আছে কি নাই। তাহলে এক নাম্বার হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ। হিমোগ্লোবিন পার্সেন্টেজ, এই হিমোগ্লোবিন পার্সেন্টেজ যখন জানবা তাহলে হ্যাঁ ডিক্রিজ হবে বললা তুমি, ডিক্রিজ। তাহলে আমাকে এইখান থেকে আমাকে বলো এই হিমোগ্লোবিন পার্সেন্টেজ থেকে কি কি কোশ্চেন হতে পারে? একদম বেসিক প্রথমে পাস করার জন্য ফাউন্ডেশন। নরমাল লেভেল অফ ফাউন্ডেশন যদি বলি যে না এন্ড নরমাল ভ্যালু অফ দ্য হিমোগ্লোবিন। নরমাল ভ্যালু। সাবরিনা বলো। সাবরিনা কি বলতে যাচ্ছিল? সাবরিনা 13 ম্যাম সাবিনা। রোল নম্বর 13। জি ম্যাম সাবিনা। হ্যাঁ বলো। ম্যাম নরমাল সাবিনা। হ্যাঁ সাবিনা বলো। নরমাল ভ্যালুটা ভেরি গুড। তাহলে প্রথম হচ্ছে নরমাল ভ্যালুতে। তাহলে প্রথম আমাদের নরমাল ভ্যালুটা জানতে হবে। এইখানে তো ভুল করলে, এটা কি কঠিন কোশ্চেন? গ্রাম পার ডিএল এই কথাটা না বলে শুধু বলতে থাকবে, একটা রেঞ্জ বলে ফেলে। তো কি বলে না। তো এই এরকম ছোট ছোট যে কোশ্চেন গুলো সেগুলোতে অ্যানোয়েড তৈরি করে ফেলে ফার্স্টে। স্যারকে আবার বলে তো এই কি একক কি, সেরকম যাতে না হয়। যে আমাদেরকে তখনই তাহলে আমি যখন হিমোগ্লোবিন পার্সেন্টেজ, হিমোগ্লোবিন নরমাল ভ্যালু, এবং নরমাল ভ্যালুতে কিন্তু আমরা যখন অ্যানিমিয়া ডিফাইন করি তখন আমরা কিন্তু বলি ইন রিলেশন টু বা ইন রেসপেক্ট অফ এজ অ্যান্ড সেক্স, এই কথাটা বলি না? তাহলে আমাকে এজ অনুসারে ভ্যালু জানতে হবে, সেক্স অনুসারে ভ্যালু জানতে হবে। সেক্স অনুসারে ভ্যালু হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যাডাল্ট মেল, অ্যাডাল্ট ফিমেল। এর চেয়ে বেশি জানার দরকার পড়ে না। অ্যাডাল্ট মেল লিখতে থাকো, এগুলো এই কোশ্চেন গুলো লিখতে থাকো। এগুলোর উপরেই কিন্তু ইয়ে হবে, তোমার আইটেমের পরীক্ষা হবে। এবং কার্ড ফাইনালেও কিন্তু এইসব পড়ায় এরকম করে জিজ্ঞেস করা হবে। তোমরা কি খাতা বানিয়েছো কোনো? জি ম্যাম। তোমাদের আমরা তো হেমাটো কার্ড ফাইনাল কিন্তু এই রোজার মধ্যে কিন্তু আমরা হেমাটো কার্ড ফাইনাল কিন্তু নিয়ে ফেলবো। আর তিন চারটা ক্লাসের পরে বন্ধ হওয়ার আগে কিন্তু আমরা হেমাটো নিব। হেমাটোর জন্য একটা আলাদা করে খাতা বানাবে। এই যে কোয়েশ্চেনগুলো বলা হচ্ছে সেগুলো ফিল আপ করবে। এবং আমি কিছু কোয়েশ্চেন বলে দিব, সেগুলো করে আমাকে কিন্তু ইয়েটা জানাইতে হবে, কি খাতাটা আমাকে সাবমিট করতে হবে ছবি তুলে। তাহলে আমি 1 নাম্বার কোশ্চেন কি বললাম? হিমোগ্লোবিন লেভেল, হিমোগ্লোবিন পার্সেন্টেজের লেভেল কি কি বললাম? অ্যাডাল্ট মেল এন্ড ফিমেল। তারপরে চলে আসো নিউবর্ন। এখানে মেল ফিমেল করতে হবে না। নিউবর্নে কত, চাইল্ডে কত, ইনফ্যান্টে কত। নিউবর্ন, চাইল্ড, ইনফ্যান্ট এরকম 3 ভাবে হতে পারলে খুবই ভালো। আর তা নাহলে নিউবর্ন অন্ততপক্ষে চাইল্ড। এবং আমি এখানেও একটু ভালো বলি, একদম প্যারামিটার পয়েন্ট এরকম করে মুখস্থ করার দরকার নাই। প্লাস তুমি দেখবা সবগুলোতে কিন্তু +-2 করে দেওয়া আছে, সেইভাবে করে মুখস্থ করবে। ঠিক আছে? জি ম্যাম। তাহলে হিমোগ্লোবিন পার্সেন্টেজ, তাহলে প্রথম টেস্টে হিমোগ্লোবিন পার্সেন্টেজ এটা ও বললো কম হবে, ডিক্রিজড হবে, তাই তো? তাহলে হিমোগ্লোবিন পার্সেন্টেজ গেল। এরপরে তাহলে কে আসে? 2 নাম্বার এটা কি হবে? হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কমে গেছে। তাহলে আমরা যেহেতু হিমোগ্লোবিন পার্সেন্টেজ, হিমোগ্লোবিনটা থাকে কার মধ্যে? আরবিসির মধ্যে। তাহলে আমরা আলটিমেটলি তখন এবার দেখতে চাইবো আরবিসি, তাহলে আরবিসি কাউন্ট।
নর্মাল আরবিসি কাউন্ট, এই নর্মাল কোয়েশ্চেন গুলোই আমাদের স্টুডেন্ট গুলো পারে না, এবং দেখা যায় যে খুব কঠিন কঠিন পড়া পারে কিন্তু নর্মালে গিয়ে আর পারে না। ওখানে তো পারেই নাই, যেটা মেডিকেল তো নর্মাল কোয়েশ্চেন আরো বেশি ঝামেলা হয়েছে, ওদেরকে আমরা খুব বেশি নর্মাল করতে চাইছি, তারা একদম নর্মাল গুলোতে খুব ঝামেলা করছে। তাহলে আরবিসি কাউন্ট কত, মেলে কত, ফিমেলে কত, এইগুলা কিন্তু গ্যাপ করে রাখো খাতাতে। এই চার্টগুলা কিন্তু একদম তোমার হিমাটোলজি খাতার ফার্স্টে থাকবে, এইগুলা এখনই মাথায় সেট করে ফেলতে হবে। এগুলো তুমি পরীক্ষার রাতের দিন সেট করতে গেলে তোমার তো মাথা উল্টোপাল্টা হয়ে যাবে। আমি বারবার বলি, বিডিএস এর পরীক্ষা দেওয়া একটু ডিফিকাল্ট। বিডিএস এর যেদিন পরীক্ষায় তারা মাথায় নিয়ে আসে সেটা কিন্তু খুব কঠিন পরীক্ষার্থী হিসেবে চিন্তা করলে। তো তুমি ডাক্তার হিসেবে চিন্তা করলে, তুমি কি ডাক্তারি যখন তখন কি তুমি একটা সাবজেক্ট নিয়ে বসবা? সেটা না। তাহলে তোমাকে চিন্তা করতে হবে একটু আপার লেভেল হয়ে। এইগুলা তোমাকে আগে মাথায় সেট করে ফেলতে হবে, এইগুলা তুমি ওই সময় সেট করলে হবে না। আমাদের স্টুডেন্টরা দেখা যায় ওই সময় ওই দিন মুখস্থ করে যায়, আর একটার সাথে একটা মিলাতে পারে না। তাহলে তোমাদের এই কথাগুলো এখনই মাথায় সেট করে ফেলতে হবে। তাহলে কি বললাম? হিমোগ্লোবিনের লেভেল জানতে হবে, আরবিসি চলে গেলে আরবিসি আরবিসি কাউন্টটা আমরা কি পাবো? ডিক্রিজড পাবো অ্যানিমিয়ার ক্ষেত্রে। তারপরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হোক, যে কোনো অ্যানিমিয়ার ক্ষেত্রে তো এটা ডিক্রিজ। এবার আসো আরবিসি ইন্ডিসেস। আমার তো মনে হয় কানেকশন চলে যাচ্ছে, আর একটু পরে। আরবিসি ইন্ডিসেস এর মধ্যে কি কি আছে? তিনটা। এমসিবি দিয়ে কি ডিনোটস করে, এমসিএসি দিয়ে কি ডিনোট করে, এমসিএইচ দিয়ে কি ডিনোটস করে। এমসিবি দিয়ে আমরা কি বুঝি? এমসিবি মেন কর্পাসকোলার বলি, এগুলো কিন্তু ফিলোজিতে পড়ে এসছো। এখন শুধু একটু কি করা, এগুলাকে আর একটু এগুলাকে ঝালাই করে নেওয়া। এমসিবি ভলিউম, তাহলে ভলিউম তাহলে আরবিসির এই যে আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রমিক বলি, তাহলে মাইক্রোসাইটিক কথাটা কোত্থেকে আসে, হাইপোক্রমিক কথাটা কোত্থেকে? প্যারামিটারের জন্য আমরা মাইক্রোসাইটিক বলি, কোন প্যারামিটারের জন্য হাইপোক্রমিক বলি। ঠিক আছে? এমসিবি আর একটা হচ্ছে এমসিএস। এই কোয়েশ্চেনগুলো কিন্তু লিখো, এগুলো কিন্তু তোমরা খুঁজে বের করতে হবে। আমরা শুধু দিয়ে দিলে কখনোই তোমার পড়া ফুলফিল হবে না। এমসিবি, এমসিএস, এমসিএসি মেন কর্পাসকোলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, তাহলে সবগুলো আমরা জানি আয়রন ডেফিসিয়েন্সি কমে যাবে। তাহলে এইগুলো লাগবে, এইগুলোর নরমাল রেঞ্জ লাগবে। এখানে আমরা একটা খুব একদমই পারে নাই, সেটা হচ্ছে ইএসআর কাকে বলে অনেক সময় জিজ্ঞেস করেছে। 5 কজ অফ হাই রাইজ অফ ইএসআর, ইরেথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ইএসআর মানে কি বুঝো? তারপরে হচ্ছে হাই রাইজ অফ ইএসআর, এর পরের কোশ্চেন হচ্ছে হেমাটোক্রিট কি? হোয়াট ইজ হেমাটোক্রিট? এইটা একদম কেউই আমার মনে হয় এখানে ধরনের এটা সম্ভবত ছোট মেডিকেলের কোশ্চেন ছিল। এই কোশ্চেন গুলো আবার আমি যে এই যে একদম ছোট ছোট করে যে এগুলা কিন্তু আমাদের এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি প্রদীপ স্যার, উনিও যে আগামীবার আসবে না তার কিন্তু কোনো সিওরিটি নেই। তোমাদের কিন্তু এই জন্য তোমাদের পড়তে হবে বইয়ের মতো, কোন স্যার আসছে তার মতো করে না, তোমাদের বই থেকে, এবং তোমাদের এই সমস্যাগুলো তোমাকে আগে কি করে ফেলতে হবে, সবগুলো সলভ করে ফেলতে হবে। স্যার কিন্তু এগুলাই বেশি ধরেছে, এবং আমাদের সৈয়দ আহমদ স্যার উনিও
এডমিট অল দিলে সবাই একটু হয়ে যাবে না? জি ম্যাম। ওয়েটিং রুম 15 সিটস এখন, ওয়েটিং 25, ওয়েটিং রুম 2. এখন 8. হ্যালো 28 পাচ্ছি, 10 জন চলে গেল, 10 জন নাই কেমনে হয়? আমরা তো পার্সেন্টেজ দিব এখন। তোমাদের টিউটোরিয়াল ক্লাস কয়টায় ইনসান? ম্যাম 11টা থেকে। আরে তোমাদের জ্বালা, একটার পর পরেই একটা ক্লাস। জি ম্যাম। আর তাহলে যেটা বলছি বইতে আছে, তোমরা যেটা তোমাদের মাথায় আসবে যে আমার তো এগুলা বইতে আছে, আমি তখন ওখান থেকে পড়ে নেব, সেটা কিন্তু হলে কখনোই তোমরা এটা মনে রাখতে পারবে না। তোমরা খাতাটার ফার্স্ট পেজে কি কি তাহলে লিখে ফেলবা, যে প্রথমে আমি হিমোগ্লোবিন পার্সেন্টেজ, এই যে দেখো স্যারের বইতে যেমন 208 পেজে কিন্তু আছে, তোমরা ওখান থেকে নিয়ে তোমার ওখানে লিখে ফেলবা খাতাটাতে। তারপরে এরপরে দেখো আলটিমেটলি এনিমিয়া যেখানে স্টার লেসন 29 যেখানে 207 নাম্বার পেজে, সেখানে কিন্তু এমসিবি এমসিএ কিন্তু আছে এবং সিগনিফিকেন্ট আছে, অত বেশি ডিটেইলস দরকার না। ডিসেসটা এমসিবি কিভাবে এক্সপ্রেস করে এবং এই এমসিবি নরমাল ভ্যালুটা, এবং আমরা মাইক্রোসাইজ এই যে সাইজের উপর কোনটা নির্ভর করে, হাইপোক্রোমিয়ার জন্য কোনটা নির্ভর করে, সে জায়গাটা বলতে হবে। যেমন আমরা এই যে ম্যাক্রোসাইট বলি, সেটা কিন্তু এমসিবিটা দেখে বলি। তারপরে এমসিএসিটা দেখে আমরা কিন্তু বুঝি যে তার হাইপোক্রোমিয়া বা অ্যানাইসোক্রোমিয়া যেগুলো হয় সেগুলো, হাইপোক্রোমাশিয়া, হাইপারক্রোমাশিয়া, এই যে দেখো এমসিএসি হাইপোক্রোমাশিয়া। আচ্ছা, এখানে যেমন এই টার্মিনোলজি গুলো বলতে পারো, আবার টার্মিনোলজি গুলো কি সেটা কিন্তু আর বুঝিয়ে বলতে পারো না। যেমন হোয়াট ইজ অ্যানাসোসাইটোসিস, পয়কিলোসাইটোসিস, এটা কিন্তু আবার বুঝাইতে পারো না। তাহলে এইরকম মানে এই ঘাটতিগুলা, যে যেমন অনেকে খুব ভালো পারছে, তো আমি স্যারকে যখন বললাম যে স্যার ও তো খুব ভালো পেরেছে, একটু নাম্বার দেয়, বলে ও তো মুখস্থ করেছে, ও তো কি আসলে জিনিসগুলা বুঝে না। তাহলে আমরা টিচার কিন্তু বুঝতে পারি কে মুখস্থ করে কথা বলছে না কে জানে কথা বলছে। তোমরা তো জিনিসগুলো জানো, মানে মুখস্থ যখন করতে পারছো তাহলে জেনে একটু মুখস্থ করতে হবে, বুঝে মুখস্থ করতে হবে। অনেকের থাকে ভালো মুখস্থ করতে পারো, কিন্তু তাদের সাথে সেই মুখস্থের সাথে যে বাস্তবতাটা কি করতে পারো না, মিলাতে পারো না। তো তোমাদের কিন্তু প্রচুর সময় আছে, তোমরা একটু চিন্তা করে একটু সময় দিবা, প্রতিটা কাজই করবা, কিন্তু পড়ালেখার জন্য 2 ঘন্টা সময় তোমাকে দিতে হবে। আমি এটা বারবার বলি যে তুমি স্টুডেন্ট, তোমার কিন্তু মেইন কাজই হচ্ছে কি, তুমি অনেক বললা তুমি তোমার পড়ায় ফাঁকি দিয়ে, তোমার স্টুডেন্টের প্রথম দায়িত্ব কিন্তু এটাই যে কি করতে হবে, পড়ালেখা টাইম দেবে। পড়ালেখা যদি তুমি 1 থেকে 1.5 ঘন্টা সময় দাও এখন, তাহলে কিন্তু তুমি প্রতিটা সাবজেক্টের জন্য আধা ঘন্টা প্রত্যেকদিন সময় দিলে কিন্তু প্রতিদিন সময় দিতে হবে, তাহলে তোমাদের জন্য পরীক্ষাটা কিন্তু পারে না। আমি কিন্তু এগুলো বারবার বলছি, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের আইটেমটা আমরা 2 জনে মিলে আইটেম শেষ করব ইনশাল্লাহ। তারপর আমরা কিন্তু তাড়াতাড়ি কার্ড ফাইনাল নিব, এবং তার আগে আমি তোমাদের কিছু টাস্ক দিব, এই যে এরকম কোয়েশ্চেন গুলো তোমরা সেগুলো লেভেলগুলো লিখবে।
তাহলে আমরা এখন লেভেলের মধ্যে আমি এরকম বলে দিলাম এনসিবি এমসিএসসি পেলাম, আরবিসি কাউন্ট পেলাম, তারপরে কি চলে আসলো আরবিসি কাউন্টের পর ডব্লিউবিসি এর ব্যাপারটা আসলো। তাহলে তুমি যে সিবিসিটাতেই কিন্তু আমি আছি, সিবিসিতে এরপরে কি আছে ডব্লিউবিসি কাউন্ট, তাহলে ডব্লিউবিসি কাউন্ট আমাকে জানতে হবে। ডব্লিউবিসি কাউন্টের নর্মাল ভ্যালু কত, নর্মাল ডব্লিউবিসি ভ্যালু কত, ডব্লিউবিসি যে দুই কাউন্ট আছে, একটা হচ্ছে টোটাল কাউন্ট আর একটা ডিফারেন্সিয়াল কাউন্ট। হোয়াট ইজ টোটাল কাউন্ট, হোয়াট ইজ ডিফারেন্সিয়াল কাউন্ট, মুখে বলতে পারছো কিন্তু জানোই না হোয়াট ইজ টোটাল কাউন্ট, হোয়াট ইজ ডিফারেন্সিয়াল কাউন্ট। তাহলে হোয়াট ইজ টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি, হোয়াট ইজ ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডব্লিউবিসি, সেটার লেভেল। টোটাল কাউন্ট কত, ডিফারেন্সিয়াল কাউন্ট কত, ডিফারেন্সিয়াল কাউন্টের মধ্যে আমরা 100 সেলের মধ্যে পার্সেন্টেজ করি, তাহলে ডিফারেন্সিয়াল কাউন্টের একটা ভ্যালু আছে। আবার এখানে কিন্তু যেমন নিউট্রোফিল 40 থেকে 80% ধরো, বা 45 থেকে 75%, এই যে বলবা এইটা দেখে কিন্তু ডিফারেন্সিয়াল কাউন্ট দেখে কিন্তু আমি নিউট্রোফিলিয়া বলতে পারবো না, আমাকে নিউট্রোফিলিয়া বলার জন্য অ্যাবসোলিউট কাউন্টটা লাগবে, অ্যাবসোলিউট কাউন্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন ফিলিয়া বলি যেখানে বেশি, তাহলে অ্যাবসোলিউট কাউন্টও আমাকে জানতে হবে, নিউট্রোফিলের অ্যাবসোলিউট কাউন্ট কত। পেনিয়া যখন বলবো নিউট্রোপেনিয়া, তাহলে নিউট্রোফিলের কি কাউন্ট জানতে হবে, অ্যাবসোলিউট কাউন্ট জানতে হবে, কত কম হয়ে গেলে তখন আমি তাকে পেনিয়া বলবো। এখানে কিন্তু একটু বুদ্ধিরও একটা কিন্তু খেলা আছে, এটা মনে রাখার জন্য। এটা তোমরা আগে কাউন্টগুলো লিখে ফেলবা, অ্যাবসোলিউট কাউন্ট, বিশেষ করে নিউট্রোফিল এবং লিম্ফোসাইট ইউসোফিল, এই তিনটার অ্যাবসোলিউট কাউন্টও আবার জানতে হবে। ডিফারেন্সিয়াল কাউন্ট তো জানতেই হবে, অ্যাবসোলিউট কাউন্ট জানতে হবে, কারণ ফিলিয়া, ইউসোনোফিলিয়া, নিউট্রোফিলিয়া, তারপরে যখন নিউট্রোপেনিয়া, লিম্ফোসাইটোপেনিয়া, লিম্ফোসাইটোসিস বলবো, তখন কিন্তু আমাকে অ্যাবসোলিউট কাউন্টটা জানতে হবে। তাহলে আমরা কি কি কাউন্ট বললাম, একটা টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি, সব ডব্লিউবিসি টোটাল কাউন্ট। আচ্ছা জানো স্যারের একটা কোয়েশ্চেন এখানে পারে নাই, যে কি কি টাইপ অফ লিউকোসাইটোসিস আছে, তো কি কি টাইপ অফ লিউকোসাইটোসিস আছে, ইনসান বলতে পারবা কি কি টাইপ অফ লিউকোসাইটোসিস হয়? লিউকোসাইটোসিস মানে কি ইনসান, লিউকোসাইটোসিস মানে কি? লিউকোসাইট বেড়ে যাওয়া, তাই না? তো ম্যাম ডব্লিউবিসি হচ্ছে লিউকোসাইট। হ্যাঁ ডব্লিউবিসি হচ্ছে লিউকোসাইট। হ্যাঁ লিউকোসাইটোসিস কি? ডব্লিউবিসি সিনথেসিস হওয়াটা ম্যাম, এটা এক্সেস সিনথেসিস হওয়াটা হচ্ছে লিউকোসাইটোসিস। ডব্লিউবিসি এক্সেস সিনথেসিস হওয়াটা আমরা যে টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি বলছি, তার নরমাল যে আপার লিমিটটা আছে সেখান থেকে সেটা যদি কাউন্টটা যদি বেড়ে যায় তখন তাকে আমরা লিউকোসাইটোসিস বলি, তাই না? সে লিউকোসাইটোসিস কি কি টাইপের হতে পারে, যেমন নিউট্রোফিলিয়া একটা হচ্ছে লিউকোসাইটোসিস, ইওসিনোফিলিয়া লিউকোসাইটোসিস, সাইটোসিস লিউকোসাইটোসিস, লিম্ফোসাইটোসিস লিউকোসাইটোসিস। তাহলে মানে হচ্ছে লিম্ফোসাইটিক লিউকোসাইটোসিস হতে পারে, আবার কি হতে পারে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হতে পারে, আবার হতে পারে ইওসিনোফিলিক লিউকোসাইটোসিস, মানে আর ইন্ডিভিজুয়ালি ওই সেলগুলো বেশি। তাহলে এগুলো সবগুলা ইওসিনোফিলিয়া, নিউট্রোফিলিয়া, তারপর লিম্ফোসাইটোসিস, এইগুলো সবই হচ্ছে লিউকোসাইটোসিসেরই এক্সাম্পল। তাহলে এগুলো হচ্ছে লিউকোসাইটোসিস। তাহলে অনেক সময় জিজ্ঞেস করে কয়েকটি লিউকোসাইটোসিসের কারণ বলো, তখন তোমার এইখান থেকে যে কোনো কিছু বলে ফেললেই হবে, মানে সাবটাইপ নিউট্রোফিলিয়া থেকে বললেও চলবে, লিম্ফোসাইটোসিস থেকে বললেও চলবে, লিউকোসাইটোসিস। তাহলে লিউকোসাইটোসিস কাকে বলে, এবং লিউকোসাইটোসিসের 2-3টা কারণ, সবগুলারই তিনটা কমপক্ষে কারণ তোমরা মুখস্থ করে নেবে। এটা কিন্তু রিটেন কোয়েশ্চেনও আসে, 5টা কজ কিন্তু কোয়েশ্চেন আছে, এগুলো তোমরা একসাথে লিখবে, বইতে সম্ভবত একসাথেই আছে, তারপরও যাতে মনে রাখা যায় যে এগুলা ইনশর্ট যাতে দেখে ফেলতে পারো, যেমন বইতে 202 পেজে একসাথে কিন্তু দেওয়া আছে। এখানে যে জিনিসগুলো নাই সেগুলো হচ্ছে ওই যে লেভেলগুলো একসাথে নাই, যেমন কজেস অফ ইওসিনোফিলিয়া যখন পড়বা তার পাশে অ্যাবসলিউট কাউন্ট অফ ইওসিনোফিল লিখে ফেলবে, নিউট্রোফিলিয়ার কজ যখন পড়বা পাশে অ্যাবসলিউট কাউন্ট অফ নিউট্রোফিল লিখে ফেলবে। ঠিক আছে, 2-3টা কজ মনে রাখবা, যে সব সময় 3-4টা। আচ্ছা এখানে আমি একটু বলি, যেমন কজেস অফ নিউট্রোফিলিয়া, ইনফেকশন, ট্রমা, ইনফাকশন, ইনফ্লামেশন, ম্যালিগনেন্সি, এভাবে আছে। তোমরা দেখা যায় শুধুমাত্র কথাগুলো বলে চুপ করে থাকো, সেখানে কিন্তু হবে না। ইনফেকশন বলে বসে থাকতে পারলে হবে না, বলতে হবে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন, যেমন কি হয় না, নিউট্রোফিলিয়া হয় না।
তাহলে তোমাকে যখন ভাইভাতে দেখা যায় তোমরা শুধুমাত্র পয়েন্টটার নামলে আর আনসারটা করো না, ভাইভা চাইতো ভেতরের আনসারগুলো তোমাকে বলতে হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? রোল 15 আছে নাকি? কোথাও নাই Yes, আমাদের। নেই ম্যাম। 15 এমনি নাই। 14 তাশরিফ আছে আজকে আমাদের সাথে? তাশরিফ, জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছো কিনা কি কি জি ম্যাম। হোমওয়ার্ক কি দিলাম? জি ম্যাম Homework কি বুঝছি দিলাম? ম্যাম। হিমোগ্লোবিনের লেভেল, বলো হোমওয়ার্ক। ম্যাম হিমোগ্লোবিনের সবগুলো লেভেল, লেভেলটা লিখে ফেলবে। এরপর ম্যাম সবগুলো লেভেল হিমোগ্লোবিন থেকে আরম্ভ করে মানে আমরা এনিমিয়ার জন্য যেগুলো যে লেভেলগুলো পাবো, আবার ডব্লিউবিসির জন্য লাগবে কিন্তু ডব্লিউবিসির জি ম্যাম। যে অ্যাবনরমালিটি গুলো ডব্লিউবিসি জানার জন্য আমরা এদের কিন্তু কিছু কজ, নিউট্রোফিলিয়া, লিউকোসাইটোসিস, তারপর ইওসিনোফিলিয়া, সেগুলোর কমপক্ষে 5টা করে কজ। 5টা কজের মধ্যে যেমন ইনফেকশন, তোমাকে বলতে হবে ব্যাকটেরিয়াল ইনফেকশন, সার্জারি অর বার্ন। তোমাকে ট্রমা বললে হবে না, তোমাকে বলতে হবে সার্জারি, বার্ন অথবা মায়োকার্ডিয়াল ইনফাকশন যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস। তারপরে বলতে হবে যে কোনো মেলিগনেন্সি। এইভাবে করে আনসার করতে হবে, মানে ভেতরের ডিজিজের নামগুলো কি দিলে হবে না, এগুলো তোমার মনে রাখার জন্য, সুবিধার জন্য। তোমাকে যখন কজ লিখতে হবে ভেতরের নামগুলো ডিজিজ লিখতে হবে। একইভাবে দেখো ইওসিনোফিলিয়া যেমন তোমাকে লিখতে হবে প্যারাসাইটিক ইনফেকশন, তারপরে ড্রাগ হাইপার সেন্সিটিভিটি, তারপরে যেমন ধরো অ্যালার্জিক রিয়েকশন, অ্যাজমা, এক্সিমা, এরকম। অ্যাজমা অ্যালার্জিক রিয়েকশন না বললেও চলবে, তোমাকে এক্সিমা অ্যাজমা বলতে হবে মাস্ট। তাহলে এই তোমাদের এই কয়টা। তারপরে কিভাবে প্লেটিলেটের কাউন্ট, প্লেটিলেটের থ্রম্বোসাইটোপেনিয়া কাকে বলে, থ্রম্বোসাইটোসিস কাকে বলে, এইও পারো না, এটা একটু লিখো। এবং তোমাদেরকে প্লেটিলেটের কোয়েশ্চেনই কিন্তু বেশি ধরা হয়। প্লেটিলেটের কোয়েশ্চেন মাস্ট। প্লেটিলেটের নর্মাল ভ্যালু লিখবা। এইগুলা কিন্তু একটা খাতায় একসাথে লিখে ফেলবে নোট করার মতো করে, তাহলে তুমি পরীক্ষার সময় আর এত বড় বই খোলার দরকার নাই, ওইটুকু পড়বা তখন। কি বললাম? প্লেটলেটের নরমাল কাউন্ট, থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোসিস কজ সহ, তারপর হচ্ছে থ্রম্বোএস্থেনিয়া। কি বললাম? থ্রম্বোসাইটেমিয়া, থ্রম্বোসাইটোসিস, থ্রম্বোস্থেনিয়া। এই টার্মিনোলজিগুলো বলতে কি বুঝো? সাইটোসিস, থ্রম্বোসাইটোসিস লিখেছো ইনসান? জি ম্যাম। থ্রম্বোসাইটোসিস, থ্রম্বোসাইটেমিয়া, থ্রম্বোস্থেনিয়া। আমি কিন্তু এই খাতাটা সবার কাছ থেকে দেখতে চাইবো, এই যে কোয়েশ্চেনগুলো দিলাম এইগুলোর আনসার সবগুলা। থ্রম্বোসাইটোসিস কাকে বলে, থ্রম্বোসাইটোসিসের কারণ, থ্রম্বোসাইটেমিয়া কি, থ্রম্বোসাইটোপেনিয়া কি, থ্রম্বোসাইটোপেনিয়ার কজ, এগুলো হচ্ছে বেসিক। এইগুলো যখন তোমরা পারো না এখানে কিন্তু চলে যায়, এবং যখন দেখে যে একটা স্টুডেন্ট এরকম পারে না, তখন সব স্টুডেন্টকে গণহারে এই কোয়েশ্চেনগুলো করা হয়। কারণ এইগুলো না পড়ে অন্য ডিজিজ পড়াটা কিন্তু, ডিজিজ তোমাদের তো অত বেশি না জানলেও চলবে, এটা তো আরো আপার লেভেলে। তোমার তো আগে এইগুলা দিয়েই তোমাকে রোগটা ডায়াগনোসিস করে তো তুমি সিনিয়রদের কাছে পাঠিয়ে দিবে। এই কয়টা পড়া রইলো, এর সাথে 2টা পড়া নিবা। একটা হচ্ছে ইন্ডিকেশন অফ দ্য বোন ম্যারো, ইন্ডিকেশন অফ দ্য পেরিফেরাল ব্লাড ফিল্ম। আমার সাথে তোমাদের নেক্সট ক্লাস হবে মঙ্গলবারে। কি বার? মঙ্গলবারের মধ্যে, হ্যাঁ মঙ্গলবারের মধ্যে নিশ্চয়ই এটা রেডি হয়ে যাবে। তোমরা এর মধ্যে তো আইটেমও সম্ভবত দিয়ে দিবে, শনিবার সোমবারে যে তোমরা আইটেম দিবে, শনিবারে যে আজকে নাও দিলে সোমবার আইটেম দিবে, তাহলে তোমরা কিন্তু আরো গোছানো হয়ে যাবে। সোমবার থেকে কিন্তু আজকে থেকে তুমি অল্প অল্প লিখলে শনি সোম রবি, তুমি কিন্তু আমি মঙ্গলবার থেকে এটা পাচ্ছি। এই অংশটা হেমাটোলজির জন্য একটা আলাদা খাতা করবা। এরপরে হেমাটোলজির সব পড়াগুলা তুমি কনসাইজে 5 পৃষ্ঠা তোমার শুধুমাত্র লাগবে, এটার মধ্যে তুমি হেমাটোলজি পরীক্ষা দিতে পারবে, ইনশাআল্লাহ পাস করতে পারবে। কিন্তু তোমাকে লিখতে হবে, তুমি সবকিছু বইয়ের মধ্যে, বইটাতে বইয়ে আছে, কিন্তু তোমার ওই লেখাটাই তোমার মাথার মধ্যে তুমি সেভ করতে হবে তোমাকে পাস করার জন্য, ঠিক আছে? এবং আমি ওই 5টা পৃষ্ঠা আমি সবসময় দেখতে চাইবো, এবং এই 5টা পৃষ্ঠা তোমাকে সারা জীবন কাজ দিবে। তুমি ওইটা নিয়েই তুমি কিন্তু হেমাটোলজি
কেল সমস্যাগুলো তুমি যখন দাঁত ফেলতে যাবা তখন এইগুলাই তোমাকে কাজে দিবে। ওই 5 পৃষ্ঠা এখানে বইটা পড়বা শুধু পরীক্ষা পাশের জন্য। তাহলে এখন কথা রইল যে একটা খাতা বানাবা, ওইটাতে এইগুলো আগে আনসার শেষ করবা। আমাকে মঙ্গলবার দিন আমি এটা তোমাদের কাছ থেকে চাইবো। জি ম্যাম। ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। আচ্ছা আজকের পার্সেন্টেজ, আজকে অ্যাবসেন্ট তো আজকে তো এখন 32 ইনসান আমার কাছে পাঠিয়ে দিও তাহলে অ্যাবসেন্টের এগুলো। ওকে ম্যাম, পাঠিয়ে দিব ম্যাম। স্ক্রিনশট নিলাম না। হ্যাঁ বলো, কেউ বলবা, কথা বলতে যাচ্ছিলে আর কেউ? No, ma'am. ম্যাম স্ক্রিনশট 32 স্ক্রিনশট now, দিলে ma'am. হবে ম্যাম? আচ্ছা হ্যাঁ কি বলতে চাচ্ছ? 32 No, ma'am. আর কেউ সবাই প্রেজেন্ট question আর একজন কেউ ছাড়া। বলবা? কেউ কোনো কোশ্চেন করবে? কারো কিছু জানার আছে? ম্যাম হেমাটোক্রিটটা কাকে বলে একটু ওটা বলেন, একটু বললে ভালো হতো। হেমাটোক্রিট আমি একটু বলবো না, আমি খালি পেজ নাম্বারটা বলবো, ঠিক আছে? তুমি পড়ে নিবা। হ্যাঁ, হেমাটোক্রিট কাকে বলে? তুমি লেসন 28 আমার ইয়েতে হচ্ছে 184 পেজ, 184 পেজের প্রথম প্যারা যেটা, এই ছবিটা দেখে এইটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। এই যে ছবি প্লাজমা বাফিকোড ইরিথ্রোসাইট, ওখানে এই যে এই প্রথম পেজটাতে কিন্তু আছে হেমাটোক্রিট কাকে বলে। হোয়াট ইজ পিসিবি, হোয়াট ইজ হেমাটোক্রিট, একদম ধারণা ক্লিয়ার থাকতে হবে। পিসিবি হেমাটোক্রিট একই জিনিস কিন্তু, ঠিক আছে? কত পেজ বললাম? হ্যালো, কোশ্চেন যে করলা আনসার করো, ওখান থেকে তুমি দেখে নিবা। এবং ওই ছবিটার মাস্ট, ওই ছবিটা ওখানে কিন্তু আরেকটা ছবি, আরেকটা প্লাজমা এবং সেরামের মধ্যে পার্থক্য, ওই ছবিটা থেকে কিন্তু বুঝতে পারবা। ওই পেজটুকু পড়লে প্লাজমা এবং সেরামের মধ্যে পার্থক্য, প্লাজমা কি সেরাম কি, এটা তোমরা ফিজিওলজিতে পড়েছো, প্লাজমা এবং সেরামের পার্থক্য। বই সব সময় যদি ওয়ান ওয়ে হয় তাহলে কিন্তু তোমরা কখনোই কিছু নিজে খুঁজে বের করতে হবে, তাহলে দেখবা পড়া অনেক ইজি। ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। তোমাদের পরে ক্লাস 5 মিনিট পরে ঢুকো। ওকে, আসসালামু আলাইকুম।